বলছি কি স্যার, কি ভাবছেন? কি ভাবছি মানে? এটা লজ্জার বিষয় না? হ্যাঁ? ৩ দিন ধরে একটা মানুষকে খুঁজছি, এখনো খুঁজেই পাচ্ছি না। সে নাকি আবার হসপিটালে ভর্তি আছে। কোন হসপিটালে তো বাদ রাখলাম না খুঁজতে, খুঁজতে, তদন্ত করে। হ্যাঁ? হ্যাঁ, কোথাও তো পেলাম না। বলছি স্যার, শহরের বাইরে কোনো হসপিটালে ভর্তি করেছে নাকি? কে জানে? এই কথাটা তো আমার কোনো সময় মাথায় আসেনি। বলছি চলো তো এক্ষুনি ওই এমএলএর বউর কাছে। ওখানে গিয়ে কথাবার্তা বললে কিছু না কিছু সুযোগ পাওয়া যাবে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমার মাথায় কিন্তু আরেকটা শয়তানি বুদ্ধি আসছে। কি বুদ্ধি স্যার? না থাক, চলো। না স্যার বলেন তো। বলছি আমাদের লকআপে যে এমএলএর বউমা আছে, তাকে যদি কিছু জেরা করা যায়, সেখান থেকে তো কিছু একটা সুযোগ পাওয়া যেতে পারে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। ঘনশ্যাম, আগে বাবু আসি। একটু তাড়াতাড়ি আসো তো। হ্যাঁ স্যার বলেন। বলছি ঝপাত করে ওই এমএলএর বৌমাটা ডেকে নিয়ে আসো তো। ওই আমাদের এমএলএ বাবুর বৌমা? হ্যাঁ। এখন ডেকে আনছি স্যার, এখন ডেকে আনছি। বলছি স্যার, এতক্ষণ পরে একটা কড়া বুদ্ধি লাগিয়েছেন। বলছি মেয়েটাকে ক্রস প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আমি একটা জিজ্ঞেস করবো, তুমি একটা জিজ্ঞেস করবা। এর ভিতরে যদি কোন রকম গ্যারাকল পাওয়া যায়, যদি বোঝা যায় যে ওই মাস্টার মাইন্ডের মাথা, তাহলে এর বেদম কেলান কেলাতে হবে। কিন্তু আমাদের দামিনী ভাই তো এখন আসেনি। ও নিয়ে চাপ নিও না। দামিনীকে ফোন করলেই এসে উদম কেলানো দেবে। দেখা যাক, না মেরে যদি কাজটা করা যায়। একদম। বলছি স্যার, ছোট্ট একটা কেস সামলাতে আমরা তো হিমশিম খেয়ে যাচ্ছি। তুমি কি ভাবছো একটা ছোট্ট কেস? এর ভিতরে অনেক ফিরকি আছে। ফিরকি মানে স্যার? যখন কেসটা সলভ করবো তখন দেখিয়ে দেবো ফিরকি মানে কি। আচ্ছা স্যার, আপনার কাছে অনেক কিছু শেখার আছে। আসছে বড়বাবু, আসছে। আসো আসো। বলছি ঘনশ্যাম, তুমি এখান থেকে যাও। আমি স্যার কোথায় যাবো? আরে গরম গরম সিঙ্গাড়া আনো, লাল চাটনি মেরে। আচ্ছা স্যার। আরে মন খারাপ করো না, তোমার জন্য দুটো এনো। মেয়েটাকে কি জিজ্ঞেস করবে কে জানে। স্যার ডেকেছেন? হ্যাঁ, এদিকে এসো। বলেন স্যার। খাওয়া দাওয়া সকালে কিছু করেছো? ওই স্যার, আলু সিদ্ধ দিয়ে আর একটু ফেনা ভাত দিয়েছিল, সেটাই খেয়েছি। ও, আলু সিদ্ধ আর ফেনা ভাত যা লাগে না। সরি স্যার, সরি। যে জন্য তোমায় ডাকা। তুমি যদি ঠিকঠাক ভাবে আমাদের কথার উত্তর দাও, তাহলে তোমায় কিন্তু এই জেল থেকে আমরা মুক্ত করে দেবো। সত্যি বলছেন স্যার? সত্যি না তো মিথ্যে কথা বলছি নাকি? তোমাকে ডেকে এনেছি কি আর কি মারার জন্য? না স্যার, আমাদের ছেড়ে দেবেন, তাই ভাবতেই অবাক হয়ে যাচ্ছি। সব কথার যদি উত্তর দাও আর আমরা যা বলছি সেইভাবে যদি কাজ করো, তাহলে তোমাকে আর তোমার বাবাকে এই জেল থেকে আমরা মুক্তি দেবো। হ্যাঁ আপনি বলেন স্যার, হ্যাঁ আমি রাজি। প্রথম প্রশ্ন, তোমাদের ওই বাড়িতে কি এমন ঘটনা ঘটেছিল যার ফলে এমএলএ বাবু এরকম প্যারালাইসিসে পড়ে গেল? স্যার, সেদিন সকাল 10টা 50 মিনিট সূর্য উদয় হয়েছে অনেক লেট করে। এমন সময় ঝোড়ো হাওয়ায় চারিদিকে ছন্ন বিচ্ছিন্ন করছে, সেই নিস্তব্ধ হাওয়ার ভিতরে ঝপাত করে আমার শ্বশুর পড়ে গেল। বাবা, তুমি কি স্টোরি শোনাচ্ছ নাকি? অত শত সময় নেই। খটাখট করে বলো। ওই যে 10 মিনিট ধরে এক জায়গায় দাঁড়ায় থাকো, সে কেস চলবে না। বলো। বলছি স্যার, প্রায় 3 মাস আগে আমার শ্বশুর ঝপাত করে একদিন হাঁটতে হাঁটতে পড়ে গেল। কেন? সেটাই তো কেউ বুঝতে পারলো না। তোমার শ্বশুরের কি আগে থেকে কোনো বড় রোগ ঢোক ছিল? না না স্যার, তেমন কিছু ছিল না। তাহলে ঝপাত করে প্যারালাইসিসে পড়ে গেল? বিপি, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল এসব কিছু ছিল? আমি যতদূর জানি কিচ্ছু ছিল না। উনি নেশার ভিতরে শুধু একটু মদ খেত, তাছাড়া আর কিচ্ছু না। মদ তো অনেক মানুষই খায়, তা উনি ঝপাত করে পড়ে গেল যে? বলছি অন্য পার্টি থেকে কোনো রকম কৌশল করে এই কাজ করেনি তো? স্যার একটা কথা বলবো, আপনি বিশ্বাস করবেন কি না করবেন জানি না। বলো বলো, ওইসব কথাই তোমার জানার দরকার। বলছি স্যার, আমি যতদিন ওই বাড়িতে ছিলাম দেখেছি কোনো রকম পরিবর্তন হয়নি। যেদিন প্রথমবার ওই উকিল এই বাড়িতে আসলো, সেদিন থেকে শুরু হলো এই বাড়ির সর্বনাশ। বলছি কি একটু ভালো সরি বলো। হ্যাঁ, এমন ভাবে বলছো মনে হচ্ছে ভুতুড়ে গল্প। ওরকম বললি না আমার ভয় লাগে। সরি স্যার। মানে ওই উকিল আসার পরে কি হলো? বলছি বিয়ের পর থেকে অনেকবারই শুনেছি, আমার শাশুড়ি সবসময় বলতো আমি যদি এমএলএ হতাম না, দেখিয়ে দিতাম তুমি আর ক টাকা ইনকাম করেছো। 5 বছর আমি এমএলএ থাকলে এমন ভবিষ্যৎ গড়ে তুলতাম, সারা জীবন ভরে আমার 7 পিঁড়ি বসে খেয়ে ফুরাতে পারতো না। সবসময় এই কথা বলতো, কিন্তু কোনোদিন সাহস হয়নি ভোটে দাঁড়ানোর। কিন্তু যেই এই উকিলের প্রবেশ হলো, তখন থেকে আমার শাশুড়ির মনে অনেক আশা সে এমএলএ হবে, অনেক ভোটে জিতবে। মানে তোমার কথা মতন মনে হচ্ছে তো যত নষ্টের গোড়া হচ্ছে ওই উকিল, তাই তো? একদম স্যার। কিন্তু তোমার কথা মতন উকিলকে উঠিয়ে তো আমরা এনে ওকে চাপ দিতে পারি না। তার তো আমার কোনো রাইটিং নাই। স্যার যেটা সত্যি সেটাই বললাম। এর আগে আমার শাশুড়ি লাফালাফি করতো, কিন্তু কোনোদিন এরকম পদক্ষেপ নেয়নি যে সে ভোটে দাঁড়াবে এবং এমএলএ হবে। উকিল আসার পরের থেকেই এরকম হয়েছে। হ্যাঁ, সেটা বুঝলাম উকিলের ওখানে অনেক বড় হাত আছে। কিন্তু তোমার স্বামী যে কিট্টু, যে এমএলএ বাবুকে নিয়ে কোন হসপিটালে ভর্তি করেছে, সেটা একটু বলতে পারো? হ্যাঁ, ঝাপাত করে ভালো মেয়ের মতন বলে দাও তো। স্যার কোন হসপিটালে নিয়ে গেছে তা আমি বলতে পারবো না, কিন্তু হসপিটালে ভালো প্রাইভেট হসপিটালে নিয়ে গেছে সেটা আমি জানি। আর ডাক্তারও খুব ভালো সেটাও আমি জানি। ওর কথা মতন 2-4 দিনের ভিতরে বাবা ঠিক হয়ে যাবে সেসব বলছিল। তা এবার ঝপাত করে কোন হসপিটাল নামটা বলে দাও, ঝামেলা মিটে যাক। সত্যি বলছি স্যার, আমার স্বামী কাউকে নাম বলেনি। কারণ কি, ওর বিশ্বাস ছিল না কারোর উপরে। এমনকি আমার স্বামী জানতে পেরে যায় যে তার মাই এইসব কাজের মাস্টার মাইন্ড। মানে কি বলতে চাইছো? যে এইসব কাজের মাস্টার মাইন্ড তোমার শাশুড়ি? নাটকে, উনি নাটকে। এইবারও তো আমার স্বামীকে উনি প্যারালাইসিসে ফেলিয়েছে, কিন্তু দোষ দিয়েছে আমার। ওসব কথা বললে তো হবে না মামুনি। আমরা হাতে নাতে ধরেছি তুমি যে তরকারি রান্না করেছিলে তার ভিতরে কেমিক্যাল ছিল। ওই তরকারি তো আমিও খেতাম, হ্যাঁ, কিন্তু খাওয়ার আগেই তো এই কেস ঘটনা ঘটে গেছে।
আর আমি খাওয়ার জিনিসে এসব মেশাবো? আর আমি এসব কোথা থেকে পাবো? আমি রান্না করে যে বাথরুমে স্নান করতে গেছি সেই সুযোগে এই সদ্ব্যবহার করে আমার স্বামীকে এরকম ভাবে ফাঁসিয়ে তুলেছে। তোমার শাশুড়ি কি জানতো যে তুমি তোমার স্বামীকে আগে খেতে দেবে? উনি জানে, ওনার ছেলে বাড়ি আসলেই আগে খাওয়ার নাম বলে। সবসময় ওর শুধু খিদে লাগে। ঠিক ছোটবেলা আমারও এই অবস্থা ছিল। তাহলে বলতে চাচ্ছ সবকিছু ওই এমএলএর বউ করেছে? আগে স্যার। এসব কথা তোমার মুখে বললে তো হবে না, প্রমাণ চাই প্রমাণ। প্রমাণ স্যার আমি কি করে দেবো? আমি যদি ও বাড়িতে আর কদিন থাকতাম আমি হাতে নাতে সবকিছু প্রমাণ দিয়ে দিতাম। বলছি তুমি তো এমন কথা বলছো তুমি সবকিছুই জানো। যদি সবকিছুই জানো তাহলে আমাদেরকে আগে এসে বলোনি কেন? আমাকে কত মারধর করেছে, ওই এমএলএর বউ মেরেছে, আমার স্বামীও মেরেছে, কত আমার উপরে টর্চার করেছে। আমি কিচ্ছু বলিনি, সবসময় আমার ভয় দেখাতো যদি তুই কিছু বলিস তাহলে তোর বাবা সারা জীবনে জেল থেকে বের হতে পারবে না। শুধুমাত্র আমার বাবার মুখের দিকে তাকিয়ে আমি সবকিছু সহ্য করে গেছি। সে নয় বুঝলাম, সব ওনার কাজ। আর আমারও মনে মনে সন্দেহ আছে, কিন্তু এখন তোমার ওই যে শ্বশুরমশাই এমএলএ বাবুকে খুঁজে বের করা আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো উনি এখন কোন হসপিটালে আছে কিছুই বুঝে পাচ্ছি না। বলছি স্যার, বড় বড় হসপিটালে খবর নেন, নির্ঘাত পাবেন। বলছি কি শহরের বাইরে নিয়ে ভর্তি করেনি তো? না না স্যার, শহরে না, কাছাকাছি হবে। আমার স্বামী যেদিন বাড়িতে আসে, যেদিন প্যারালাইসিসে পড়ে, সেদিন আমার সকালবেলা ফোন করে বললো যে আমার জামা কাপড় কিছু গুছিয়ে দাও, আমি একটু বাবার সঙ্গে হসপিটালে থাকবো। ফোন করার প্রায় 15 থেকে 20 মিনিটের ভিতরে বাড়ি চলে আসে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের বাড়ি থেকে হসপিটালটা ভারী জোর 15 থেকে 20 মিনিট দূরে। কেস সলভ হয়ে গেছে মানে স্যার? যেখানে সন্দেহ করেছি সেখানেই কেল্লা ফতে। বলছি তুমি এখন আসতে পারো। বলছি আপনাদের তো সব দিক দিয়ে আমি সহযোগিতা করলাম, তাহলে আমাকে আর ওর বাবাকে ছেড়ে দিন। দেবো দেবো, আগে কেসটা সলভ করি তারপরে তো। তুমি মন গড়া কাহানি শোনাই দিলে আর তোমাদের ছেড়ে দিলাম তা তো না। আগে প্রমাণ হোক তুমি যে কথা বলেছো সেগুলো সত্য, তাহলে তোমাদেরকে ছেড়ে দেবো। হ্যাঁ স্যার, আমি যা বলেছি সব সত্য। সত্য হলে তাতে আবার টেনশন কি? তাহলে ছেড়ে দেবো আবার কি। হ্যাঁ আচ্ছা স্যার, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে তুমি এখন যাও। ঘনশ্যাম স্যার, ঘনশ্যাম নেই তো, ও সিঙ্গাড়া আনতে গেছে। তোমারও বলি হারি, রাত দুপুর সময় এখন সিঙ্গাড়া খেয়ে কি গ্যাস্ট্রিক বাঁধাবার নাকি নাকি? না স্যার, ওই সিঙ্গাড়া আমার সবসময় চলে। আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও। হাসছো কেন? আপনি তো বললেন স্যার কেস সলভ, তা হাসবো না? শোনো, এখনো সলভ হয়নি। সলভ হয়নি স্যার? আমি ভাবলাম এই কেসটা সলভ হয়ে গেছে, এখন বলছেন আপনি সলভ হয়নি। সলভ খুব শীঘ্রই হয়ে যাবে। বাড়ি থেকে 15-20 মিনিটের হসপিটাল কোনটা কোনটা আছে? 3টা হসপিটাল আছে বাড়ি থেকে 15 মিনিট কাছাকাছি। তাহলে দেরি না করে 3টা হসপিটালে ভালো করে আবার খোঁজ নিতে হবে। কেবলই তো স্যার খুঁজে আসলাম, এখন আবার যাবো? কেসটা সলভ করতেই হবে, বুঝতে পেরেছো? মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। চলেন স্যার চলেন। কেন সিঙ্গাড়া খাবো না? সিঙ্গাড়ার গুলি মারি স্যার, যে কথা বলেছেন পেট ভরে গেছে। চলো তাহলে। এইবার কেসটা সলভ করেই দেবো। এইবার কেসটা সলভ করতে পারলে আবার প্রমোশন হবে। এই যে স্যার, ফুটো আসতে পারেনি। এই ফুটোর ভাইপোরে পাঠাইছে। দেখো এসব ভাইপো ভাইপোর কাজ না, যে করে হোক মোটামুটি আমার এখান থেকে বের করার চেষ্টা করো। তোমার কাকা কি করছে? হ্যাঁ ওটা কাকা হয় না, জেঠু হয়। হ্যাঁ স্যার, ওটা জেঠু হয়। তা বলছি ফুটো আসলো না কেন? হ্যাঁ আমার কথা দিয়ে গেছে রাত্রি 12টা 50-এর ভিতর নিয়ে যাবে। হ্যাঁ আর এখন রাত্রি 10টা বাজে, তোমাদের দুইজনে পাঠাইছে। কাজটা কি ঠিক করেছে? শুনুন স্যার, অত উত্তেজিত হবেন না। বাইরের কি পরিস্থিতি সেটা তো আপনি বুঝতে পারছেন না। একদম স্যার ঠিক কথা বলিছে। আমি একটু আগে যখন বাইরে ছিলাম তখনই আমার ওই চেম্বারে দুটো পুলিশ এসেছিল। হ্যাঁ বড়বাবু ছোটবাবু, আপনারা তো আগেই বলিছি এখন বাইরের সিচুয়েশন প্রচুর খারাপ। আর ফুটোরে এতবার ফোন করছি, ফোনও তোলে না। ফোন তুলবে কি করে? আমাদের বাড়ি দুটো হাবিলদার বাসায় রেখে দিয়েছে। তোমাদের বাড়ি হাবিলদার বসে রেখে দিয়েছে মানে? দারোগাবাবুদের আমাদের উপরে দৃঢ় বিশ্বাস যে এরাই যত নষ্টের গোড়া। আমরাই নাকি আপনাদের গায়েব করে রেখেছি, তার জন্য আমাদের উপর চোখ রাখার জন্য সবসময় দুটো সিকিউরিটি গার্ড রেখে দিয়েছে। সে তো অনেক কষ্ট করে আমরা বস্তা মুড়ি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে হাগার নাম করে আপনার সাথে দেখা করতে আইছি। এইবার আমার কি হবে? কি আর হবে, আপনি এখানে ঘাপটি মারে থাকেন। এই মরেছে। দুইবার খুঁজতে আইছে, এইবার খুঁজতে আসলি পায়খানাও পরিষ্কার করে সব জায়গা দেখতে। তাহলে এখন আমার কি গতি? বলছি কি স্যার, আপনি আপনার বউর কোলে ফিরে যান। দেখো এমনিতে আমার মাথায় বিশাল টেনশন, আর উপর থেকে এসব হাবি জাবি কথা বলবা না। আমার বউর কাছে ফেরত গেলে আমার শরীর থাকবে কিন্তু শরীরে প্রাণ থাকবে না। বলছি স্যার, আপনি এখানে থাকলে যে আমার অবস্থাও তাই হবে। তাহলে আমি কোথায় যাবো এখন? আপনার যাওয়ার জায়গা বলতে গেলে এখনো কোথাও নেই। পেপারে, মোবাইলে সব জায়গায় আপনার ফটো দিয়ে দিয়েছে। যে সন্ধান দেবে তাকে নগদ 10,000 টাকা পুরস্কার। এইসব হাবি জাবি বুদ্ধি কার মাথায় আসে? হ্যাঁ কার মাথায় আবার? আপনার গিন্নির মাথায়। সে তো কম বুদ্ধি না, সে এখন ভোটে জিতার পরিস্থিতিতে আছে। আপনার সিম্পিটি ক্রিয়েট করে গ্রামে গ্রামে যে ভোট চাচ্ছে। সিম্পিতি মানে? বলছে আমার স্বামী তার বেশি দিন বাঁচবে না, তাই আমার স্বামীর জায়গাটা আমাকে দিন। আমরা আপনাকে এই সমাজের বুকে প্রতিষ্ঠিত করে তুলবো। কথা দিচ্ছি, একবারে ভোট দিন, সারা জীবন মনে রাখবেন। কি কথা বলছো? আপনি তো দেখছেন না চারিদিকের আবহাওয়া, গ্রাম ঘাট সব জায়গায় পোস্টার লাগায় লাগায় প্রচার করে দিচ্ছে। তাহলে এখন আমি কি করি? সে কথা বলতেই আইছি। বলছি কি স্যার, আপনি অন্য রাস্তা দেখেন, আমাদের দ্বারাই হবে না। আমার কাকা বাবা জেঠু বাড়ির থেকে কেউ বেরোতে পারতেছে না, সব একদম আতঙ্কের ভিতরে বেঁচে রয়েছে।
এরকম বলো না, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। আমি তো বলেছি আমারে 1-1.5 মাস আশ্রয় দিয়ে রাখো, আমি তোমাদেরকে অনেক টাকা দেবো। বলছি স্যার, সবসময় টাকায় সবকিছু হয় না। এই দেখেন তো, এখন এই আপনি ডাক্তারবাবুকে বলেন যে আপনি ডাক্তারবাবুকে অনেক টাকা দেবেন, তাও ডাক্তারবাবু আপনাকে রাখতে পারবেন না। হ্যাঁ স্যার, ঠিক কথা বলেছে। তাহলে আমি এখন কোথায় যাব? তোমরা কি পারবে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? ওরকম কেন বলছেন স্যার? আমার পরিস্থিতি তো এখন এরকম। শোনো, তোমরা দুজন যদি আমার ভালো একটা নির্দিষ্ট সেফ জায়গায় রাখতে পারো না, তোমাদের অনেক টাকা দেবো। ওসব স্যার, টাকার কথা বললে কোনো লাভ নাই, পরিস্থিতি বিশাল খারাপ। আমার 1-1.5 মাস রাখবা, তোমাদের 5 লক্ষ টাকা দেবো। 5 লক্ষ? 5.5 দেবো। ভাই, কি বলছিস শুনছিস? শুনতে তো পারতেছি, কিন্তু রিস্ক তো বিশাল রিস্ক। আরে বাবা, আমরা তো সারা জীবন রিস্কের কাজই করে আসলাম। 5.5 দেবে বলছে। বলছে কি আরেকটু উপরে উঠতে দে, তারপরে দেখ কিছু একটা করা যায়। বলছি বাবা 6 দেবো, 6। বলছি স্যার, আপনার ওই পয়সার কথা শুনে লোভ তো লাগতেছে, কিন্তু কি করে রাখবো? আপনার গিন্নি জানতে পারলে তো আমাদের প্রাণে মেরে ফেলবে। 6.5 দেবো। বলছি স্যার, আর কোনো কথা বলার দরকার নেই, সাথে ফাইনাল করে দেওয়া হোক। 7 না, আমি 7.5 দেবো। তার সাথে আমার ছোট্ট একটা কাজ করতে হবে। ঠিক আছে স্যার। এই ভোটে আমার বৌদি হারাতে হবে। আর আপনার বউ হেরে গেলে তো নারকেল বেগম জিতে যাবে, তখন তো আর এক জ্বালা। ওই তো, আমার কথা তো এখন পুরোপুরি হয়নি। এই ভোটে আমার বৌদি হারাতে হবে, আর ভোট যেন 2 মাস পিছায় যায়। এমন কিছু কাণ্ড তোমরা করবা যাতে ভোট 2 মাস পিছায় যায়। সেটা কি করে সম্ভব? ডেট তো ফাইনাল হয়ে গেছে। অত শত আমি জানি না, 7.5 কি এমনি কি দেবো? আচ্ছা, আপনার কথা আমি রাজি। ভাই, কি করে হবে? সরকার থেকে তো দিন তারিখ সব ঠিক করে দিয়েছে, এখন তুই ভোট পিছাবি কি করে? এটাই তো নেদানের কামাল। আমিও দেখতে চাই তোমাদের মাথায় বুদ্ধি কিরকম আছে। তাহলে আমার এখান থেকে কখন নিয়ে যাচ্ছ? এক্ষুনি নিয়ে যাবো। ভাই, বলছি ওই নাইটি নুইটি বুরখা মুরখা কিচ্ছু তো আনিনি, সেটা কি করে নিয়ে যাবি? হাতে এখন সময় নেই। এখন একটাই রাস্তা। কি রাস্তা? ও বাবা, আমার দিক তাকাচ্ছ কেন? আমি কি সাহায্য করবো? আপনার ছোট্ট একটু সাহায্যের দরকার। ছোট মানে? আমার যতদূর করার ক্ষমতা আমি ততদূর করেছি। দেখেন না, উপরে এই পায়খানা বন্ধ করে স্যারকে এখানে রেখেছি। যতদূর করা ততদূর করেছি। এখন আর আমার কন্ট্রোলের বাইরে। ছোট্ট একটু সাহায্য। আপনার এই হসপিটালে যে ময়লার গাড়ি আসে না, সেই গাড়িটাকে এখন একটু ডাকতে হবে। বলছি, ওই ড্রাইভার যদি জেনে যায়, ও যদি বলে দেয়, তখন তো আমার হসপিটাল বন্ধের পথে চলে আসবে। ও নিয়ে আপনি চাপ নেবেন না, আপনার ড্রাইভারকে কি করে ম্যানেজ করতে হয় সে আমাদের জানা আছে। ড্রাইভার আমরা নিয়ে আসবো, ও নিয়ে কোনো চাপ নেই। আপনি এখানে ফোন করে গাড়িটা আপনার হসপিটালের সামনে লাগান, বাদ বাকি কাজ আমরা করে নেবো। তাহলে ঠিক আছে, গাড়ি আমি আনাই দেবো, কিন্তু ড্রাইভার দিতে পারবো না। সারা জনম ভরে ড্রাইভার আমার ব্ল্যাকমেল করে টাকা খাবে, সে কেস আমি হতে দেবো না। ড্রাইভার আমি দিতে পারবো না, তোমরা ড্রাইভার গুছাই নাও। চাপ নেবেন না, সব আমরা গুছাই নেবো। বলছি কি, আপনি এই গাড়িটা আনার ব্যবস্থা করেন। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করে আনছি। আর স্যারের জন্য 2-3টে গ্লাভস, হাতে পারবে, পায়ে পারবে, মাথায় পারবে। আর এই মুখ না, মানে মাস্ক 4-5টা দরকার। 4-5টা কেন, আমি বান্ডিল ধরে দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে লাগানোর দরকার সেখানে সেখানে লাগাও। ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন। যাক, আমরা হসপিটাল থেকে বিদায় নিলেই বাঁচি। বলছি স্যার, আপনাকে কিন্তু একটু কষ্ট করতে হবে। শোনো, তোমরা যা বলবে আমি তাইতে রাজি, খালি আমার ওই গাছ বাইতে বলবা না, ও কাজ আমি পারি না। না না স্যার, ওইসব কিছুর দরকার নেই। তাহলে যা বলবা তাতেই রাজি। ওই স্যার, আমরা এই গাড়িতে পোড়া মোবিল নিয়ে আসবো, ওটা আপনার একটু মুখে মাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মুখি কেন, গায়ে হাত পা সব জায়গায় লাগাই নেবো। আগে জীবন, তারপরে মুখির চেহারা। ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি। হ্যাঁ, 5 মিনিটের ভিতরে আমি পোড়া মোবিল নিয়ে আসছি। আপনি এখানে থাকেন, ঘপাত করে আপনার মুখে লাগাই দেবো। বাস, ঝাপ করে গাড়িতে বসে পড়বেন, টপ করে আমরা নিয়ে অন্য কোথাও চলে যাবো। বলছি ভাই, শুনে বুঝলাম, তো ড্রাইভার এখন কোথায় পাবি? ও তুমি টেনশন করো না, সব আমার ফন্দিবাজি করা আছে। মানে আগের থেকে প্ল্যান বি করে আইছিলে, ম্যাডামের সবসময় প্ল্যান বি রেডি থাকে। ঠিক আছে ভাই, যাও তাহলে পোড়া মোবাইল নিয়ে আসো, আমি স্যারের সাথে কথা বলি। কথা বলার সময় নেই, তুমিও চলো, কাজ আছে। আমারও কি কাজ, নিচে গেলেই বুঝতে পারবা না। চলো তাহলে। যাক বাবা, পোড়া মোবিল লাগাই যদি এখান থেকে বাঁচতে পারি, সেটাই আমার জীবন ধন্য। টাকার সামনে সবকিছু হয়। যেই বড় অঙ্কের টাকার কথা বলেছি, সেই এমনি ওরা ঘপাত করে রাজি হয়ে গেছে। প্রথম বলছিল পারবো না, পয়সায় সবকিছু হয়, বললেই হবে না। সে টাকা যায় যাক, টাকা আমি ওসুল করে নেবো। কিন্তু ভোট যদি 2 মাস পিছোতে পারি, তাহলে পরবর্তী এমএলএ আমিই হব। 2 মাসের ভিতরে আমার বউরি একদম তর মতো শাস্তি দিয়ে দেবো। মনের অনেক বড় আশা না এমএলএ হবা, তা কোনোদিন হবে না। আমি এই পজিশনে আইছি কি এইভাবে পাইখানায় পলাই থাকার জন্য নাকি? না না, দাঁড়াও গিন্নি, তোমার দেখাচ্ছি কত ধানে কত চাল। আমার তো চেনো না, আমার নাম হচ্ছে এমএলএ বীরেন দত্ত, ঠেলা আছে। বলছি পাদু, চিন্তা করো না, ছাড়ের সাথে কথা হয়ে গেছে, তুমি কালকে থেকে জয়েনিং করতে পারবা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। বলছি স্যার, আগের 1 মাসের পেন্ডিং টাকাটা আছে, সেই টাকাটা? আরে সব পেয়ে যাবা, তুমি টেনশন করো কিসের জন্য? চাকরি ফেরত পেয়ে গেছো, টাকা পাবো না? হ্যাঁ, তোমার টাকা লাগলে বলো, তোমার কাছে নাও। বলছি টাকা মানে স্যার লাগবে না স্যার।
কখন লাগবে খালি বলো, ঝপাত করে চেক দিয়ে দিচ্ছি, উইথড্রল করে নাও। স্যার আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ওই শোনো, ঋণ ফিনির কথা বলবা না, বুঝতে পারিস? আমিও যে ফ্রি ফ্রি তোমার টাকা দিচ্ছি তা না, আমার মেরে পড়াচ্ছ, সেটা কি কম কাজ করতেছো নাকি? তবুও স্যার পড়ানোর সাথে এতগুলো টাকার সম্পর্ক কি এক হয়? ভালোবাসার সম্পর্ক এক হয়, তোমার উপরে বিশ্বাস ভালোবাসা সেটাই হচ্ছে সবচেয়ে বেশি বড়। হ্যাঁ আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বলে কোনো কথা না, তুমি মোটামুটি বাড়ি যাও, বাড়ি গিয়ে হাত পা ধুয়ে, আর বৌরি বলেছি বিরিয়ানি রান্না করেছে, একদম খাওয়া দাওয়া করে চুপচাপ করে রেস্ট করো, বিকেলে আবার টিউশনি পড়াও। আচ্ছা স্যার। আর শোনো, যখনই টাকা লাগবে তার একদিন আগে বলবা, বুঝেছো? আচ্ছা স্যার। ঠিক আছে, টেনশন করো না, আর স্যারের সাথে কথা হয়ে গেছে, তোমার ফোনে দেখো মেলও ঢুকিছে। হ্যাঁ স্যার একটু আগে ঢুকিছে। তাহলে আবার টেনশন কিসের, বাস বাড়ি ফোন করে আনন্দ ড্যান্স করো যে চাকরি ঠিকঠাক হয়ে গেছে। শুধুমাত্র স্যার আপনার জন্যই হয়েছে, না হলে এই চাকরি আরো কতদিন ঝুলিয়ে রাখতো কে জানে। না না, এটা মিথ্যে কথা। তোমার মতো ট্যালেন্টেড মানুষ যদি অফিসে না থাকে না, কাজকর্ম কিচ্ছু এগোয় না। এই যে তুমি 1-1.5 মাস কাজে আসো না, তা মোটামুটি যেখানের মাল সেখানেই রয়েছে, কোনো নড়াচড়া নেই, সবাই আসে চা কফি খায় আড্ডাবাজি করে বাড়ি চলে যায়, পয়সা নাই সরকারের, কোনো কাজ করে না। তুমি আসার পরে মোটামুটি এমন উন্নতি হয়েছে তো বলার বাইরে। তাই স্যারও চাইছিল যে তোমাকে তাড়াতাড়ি জয়েনিং করাবে, কিন্তু তোমার ওই উপরের থেকে গড়বড় করার জন্যই এই আর কি লেট হয়ে গেছে। বলছি স্যার কি করে এই চাকরিটা এরকম পেন্ডিং হয়ে গেল কিছু বুঝতে পারলাম না, সেসব কোনো খবর পাওয়া গেছে? আস্তে আস্তে সব পাবা, স্যারই তোমার সব কিছু খুলে বলবে, এখন অত উত্তেজিত হয়েও না তো, ঝপাত করে তুমি বাড়ি যাও। আচ্ছা স্যার। ঠিক আছে, আমার একটু কাজ আছে, হ্যাঁ আমি একটু পরে আসছি। আচ্ছা স্যার।